হ্যাঁ, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। যারা যুক্ত হয়েছেন তারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু ভাইয়া কষ্ট করে সকলে কমেন্ট করেন, যারা যুক্ত হয়েছেন তারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু বলেন তো ভাইয়া, দেখি। যারা আমার সাথে ক্লাসে যুক্ত হয়েছেন তারা কি ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু বলি, দেখি। জি, যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে। ওকে, তাহলে আজকে আমরা চ্যাপ্টার 7 সিকিউ প্র্যাকটিস করেছেন বাসায়? বলেন। চ্যাপ্টার 7 এর এমসিকিউ আজকে থেকে আমরা সলভ করি, ঠিক আছে? দেখি আমরা উৎপাদন ব্যয় বিবরণী চ্যাপ্টার 7 এর এমসিকিউ আমরা আজকে থেকে হাত দিই। দেখি প্রথম প্রশ্ন কি বলছে, দেখেন। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান দুটি উদ্দেশ্য কি, তাই না? তাহলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের দুটি উদ্দেশ্য রয়েছে, কি কি ভাইয়া? নাম্বার 1, ব্যয় নির্ধারণ এবং ব্যয় নিয়ন্ত্রণ। এটা একবারে মুখস্থ ভাইয়া, ঠিক আছে? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে দুইটা। আমি প্রথম দিন লিখে দিয়েছিলাম, মনে পড়ে? প্রথম ক্লাসটা ইম্পর্টেন্ট, এমসিকিউ অনেকটা কভার হয়ে যাবে। একটা হচ্ছে ব্যয় নির্ণয় করা, আর একটা হচ্ছে ব্যয়কে নিয়ন্ত্রণ করা। তাহলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কয়টি ভাইয়া? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে দুইটি, একটা হচ্ছে ব্যয় নির্ণয় আর একটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। ক্লিয়ার সবাই? নাম্বার 1 ডান। নাম্বার 2 তে যাই আমরা, দেখি কি বলছে। কোনটি মুখ্য ব্যয়ের উপাদান যশোর বোর্ড 24 এবং 17? তাহলে মুখ্য ব্যয় বলতে যার সাথে কি থাকবে? যার সাথে প্রত্যক্ষ থাকবে, তাই না? প্রত্যক্ষ গুলোই কি হয়? মুখ্য ব্যয় হয়। তাহলে উত্তর হচ্ছে প্রত্যক্ষ মজুরি। কারখানা ভাড়া কেন হলো না? কারণ কারখানা ভাড়া হচ্ছে কারখানা উপরিব্যয়। এটা কি? এটা কারখানা উপরিব্যয়। অফিস খরচ কেন হলো না? কারণ এটা হচ্ছে প্রশাসনিক ব্যয়। কি ব্যয়? এটা হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়। বিক্রয় খরচ কেন হলো না? কারণ এটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়, তাই না ভাইয়া? সেই কারণে হলো না। ক্লিয়ার 2 নাম্বার। পরে যাই, দেখেন। উৎপাদনের পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, অন্যান্য পরোক্ষ খরচকে একত্রিত কি বলে ভাইয়া? তাহলে আমি কি পড়াইছিলাম বলেন তো? পরোক্ষ খরচগুলোকে একসাথে কি বলে? আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম প্রত্যক্ষ যে খরচগুলো আছে, এই প্রত্যক্ষ খরচকে একসাথে আমরা বলবো কি? একসাথে আমরা বলবো মুখ্য ব্যয়, তাই না? আর প্রত্যক্ষর উল্টা হচ্ছে ভাইয়া কি? উল্টা হচ্ছে পরোক্ষ। তাহলে এই যে পরোক্ষ খরচগুলো, এই পরোক্ষ খরচগুলোকে আমরা একসাথে কি বলবো? একসাথে আমরা বলবো কারখানা উপরিব্যয়। কি বলবো? একসাথে আমরা বলবো ভাইয়া কারখানা উপরিব্যয়। অথবা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে উৎপাদন উপরিব্যয়। কি ব্যয়? উৎপাদন উপরিব্যয়। মনে থাকবে? এই সবার কি মনে থাকবে? সকল প্রত্যক্ষ খরচ মুখ্য ব্যয়, সকল পরোক্ষ খরচ কারখানা উপরিব্যয় বা উৎপাদন ব্যয়। তো এখানে কি আছে? কারখানা ব্যয় না, উৎপাদন ব্যয় না। সিতে আছে কারখানা, এই যে দেখেন উপরিব্যয়। তাহলে আমার অ্যান্সার সি। মুখ্য ব্যয় তো হবে না, কারণ মুখ্য ব্যয় হতে হলে প্রত্যক্ষ লাগবে। সবাই কি বুঝতে পেরেছি? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। পরে যাই, আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাথ দিয়েছে আমাদের, তাই না? ম্যাথে কি বলছে? ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ খরচ, মুখ্য ব্যয় এবং কারখানা উপরিব্যয় দেয়া কি বলেছে? কারখানা উপরি খরচ প্রত্যক্ষ মজুরি 40%, ঢাকা বোর্ড 24 আসছে। এখন প্রশ্নে আমাদেরকে বলেছে প্রত্যক্ষ মজুরি ও কারখানা উপরি খরচের পরিমাণ কত। তার মানে আমাকে প্রত্যক্ষ মজুরি বের করতে বলেছে আর কারখানা উপরি খরচ বের করতে বলেছে। তাহলে প্রত্যক্ষ মজুরিটা আমরা আগে দেখি ভাইয়া, ঠিক আছে? দেখি, দেখেন। ব্যবহৃত কাঁচামাল মানে কি? প্রত্যক্ষ কাঁচামাল, তাই না? ব্যবহৃত কাঁচামাল মানে কি আমরা জানি? প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে ব্যবহৃত কাঁচামাল মানে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, তাই না ভাইয়া? আচ্ছা, এটা মানে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, আমরা জানি। এর সাথে আমরা কি যোগ করব? প্রত্যক্ষ খরচকে যোগ করব, তাই না? প্রত্যক্ষ খরচকে যোগ করব। এর সাথে আমরা কি যোগ করব? প্রত্যক্ষ মজুরিকে যোগ করব, নাকি? এই প্রত্যক্ষ মজুরিকে যোগ করলে সমান আমরা কি পাবো? আমরা এই মুখ্য ব্যয় পাবো, তাই না ভাইয়া? এটা পাবো না? এতটুকু তো আমরা জানি, নাকি? এখন আমরা যদি একটু মান বসাই, দেখি তো। ব্যবহৃত কাঁচামাল কত দেয়া আছে? 1,20,000 টাকা দেয়া আছে। প্লাস প্রত্যক্ষ খরচ কত দেয়া আছে? 25,000 টাকা দেয়া আছে। প্লাস প্রত্যক্ষ মজুরি কত?
এটাই আমাকে প্রশ্নে বের করতে বলেছে, তাহলে প্রত্যক্ষ মজুরিটাকে আমরা এখানে রেখে দিই। সমান মুখ্য ব্যয় কত দেয়া আছে? 2,10,000 টাকা দেয়া আছে, তাই না? তাহলে আমরা এখন কি করব? 1,20,000 আর 25, 1,45,000। তাহলে মুখ্য ব্যয়, সরি, প্রত্যক্ষ মজুরিটাকে আমরা এই পাশে রাখি। তাহলে প্রত্যক্ষ মজুরি সমান কি আমরা এটা বলতে পারি ভাইয়া যে 2,10,000 টাকা মাইনাস এই যে 1,20,000 আর 45 কত, সরি 1,20,000 আর 25 কত, 1,45,000, ওই পাশে নিয়ে গেলে মাইনাস 1,45,000 হবে, এটা বলতে পারি না ভাইয়া? তাহলে আমাদের প্রত্যক্ষ মজুরির মান কত? আমাদের প্রত্যক্ষ মজুরির মান কত বলেন? তাহলে আমাদের প্রত্যক্ষ মজুরির মান হচ্ছে 2,10,000 থেকে 1,45,000 কে বাদ দিয়ে দিব, তাহলে কত? 65,000 টাকা। এটা কি আমরা সকলে বুঝতে পেরেছি ভাইয়া যে প্রত্যক্ষ মজুরি 65,000 টাকা? প্রত্যক্ষ মজুরি যে 65,000 টাকা, এটা কি আমরা বুঝতে পেরেছি? দেখেন আমরা কি জানি? আমরা জানি মুখ্য ব্যয়ের সূত্র হচ্ছে সকল প্রত্যক্ষ খরচের সমষ্টি। তা আমরা ব্যবহৃত কাঁচামাল মানে কি জানি বলেন তো? এটাই হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। অঙ্ক করার সময় আমরা দেখেছি ব্যবহৃত কাঁচামাল মানে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ খরচ আর এর সাথে প্রত্যক্ষ মজুরি, এই তিনটা প্রত্যক্ষ খরচকে যোগ করলে আমরা মুখ্য ব্যয় পাবো। এখন সবগুলোর মান দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে বলছে প্রত্যক্ষ মজুরি কত। তাহলে আমরা ক্যালকুলেশন করে প্রত্যক্ষ মজুরি কত দেখলাম? 65,000 টাকা দেখলাম। এ পর্যন্ত ক্লিয়ার? এখন আমার প্রশ্নে আরেকটা জিনিস বের করতে বলেছে, সেটা কি? কারখানা উপরি খরচ বের করতে বলেছে, তাই না? তাহলে প্রত্যক্ষ মজুরি 65, তাহলে কারখানা উপরি খরচ কি বলেছে দেখেন তো, এখানে পড়েন তো ভাইয়া। এখানে বলেছে কারখানা উপরি খরচ প্রত্যক্ষ মজুরির 40%। তাহলে ভাইয়া প্রত্যক্ষ মজুরি আছে কত? 65,000 টাকা, তাই না? এই 65,000 টাকার কি করতে হবে? 40% করতে হবে। তাহলে 65,000 টাকার 40% করলে কত হয়? 0 0 কাটেন, 4 4 5 20, শূন্য হাতে থাকে কত? 2, 4 6 24 আর 2 কত? 26, আর শূন্য আছে কয়টা? 2টা, দ্যাট মিন্স 26,000 টাকা। এই 26,000 টাকা কিসের মান বের হলো? 26,000 টাকা আমার কারখানা উপরি খরচের মান বের হলো। কার ভাইয়া? কারখানা উপরি খরচ, তাই না? তাহলে কারখানা উপরি খরচ কত? 26,000 টাকা। প্রত্যক্ষ মজুরি কত? 65,000 টাকা। তাহলে দেখি তো, এই যে দেখেন 65,000 টাকা, 26,000 টাকা, উত্তর। বোঝা গেছে ভাইয়া? 4-এর ক, ভেরি গুড, থ্যাংক ইউ। পরে যাই আমরা। পরে বলছে উৎপাদন ব্যয়ের পরিমাণ কত। কি বলেছে? উৎপাদন ব্যয়ের পরিমাণ কত। ভাইয়া তাহলে উৎপাদন ব্যয় মানে আমরা কি জানি বলেন তো? উৎপাদন ব্যয় মানে আমরা সূত্র মনে আছে? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যখন আমরা কারখানা উপরি ব্যয় যোগ করব, কি যোগ করব? কারখানা উপরি খরচ বা উপরি ব্যয় যখন যোগ করব, তখনই তার নাম কি হয়ে যাবে বলেন তো? তখনই তার নাম হয়ে যাবে উৎপাদন ব্যয়, মনে আছে? তখনই তার নাম হয়ে যাবে উৎপাদন ব্যয়। তাহলে এটাই নির্ণয় করতে বলছে। তাহলে অঙ্ক অনুসারে আমরা যদি একটু তাকাই, অঙ্কে আমাদের কি বলেছে? মুখ্য ব্যয় আছে 2,10,000 টাকা। তাহলে আমরা এখানে বসাবো কত? 2,10,000 টাকা। আর কারখানা উপরি খরচ কত বের হয়েছে ভাইয়া? কারখানা উপরি খরচ এই যে আমাদের বের করলাম 26,000 টাকা। তাহলে আমরা যদি একটু কষ্ট করে আমরা যদি এখানে 26,000 টাকা যদি লিখে দিই, তাহলে 2,10,000 আর 26-এ কত? 2,36,000 টাকা, তাই না? এটাই হচ্ছে আমাদের কি? উত্তর, তাই না? আচ্ছা, এখানে ভুল করে 5 লিখে দিয়েছে, হ্যাঁ এটা ভুল হয়ে 5 লিখেছে, সরি। এই যে 2,36,000 টাকা, উত্তর হবে আমার ক নাম্বার। ওকে, উত্তর হবে ক নাম্বার। ক্লিয়ার সবাই? 2,36,000 টাকা, ভেরি গুড। তাহলে কি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি ভাইয়া এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় কিভাবে আসছে? পরে আমরা দেখছি রাজশাহী বোর্ড 24-এর একটা ম্যাথ দিয়েছে, আমরা একটু পরে ট্রাই করি যে ম্যাথটাতে অ্যাকচুয়ালি কি চাচ্ছে। এই প্রশ্নে আমাদের বলেছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ কত, রাজশাহী বোর্ড 24-এ দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, ব্যবহৃত কাঁচামালের ব্যয়, তাই না? তাহলে এখন আমরা দেখি যে আমার প্রশ্নে আছে কি। আমার প্রশ্নে আছে কি? ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে বলেছে, তাই না? আমার প্রশ্নে উৎপাদন ব্যয় দেয়া আছে, আমার প্রশ্নে মজুরি দেয়া আছে, আমার প্রশ্নে কারখানা উপরি ব্যয় দেয়া আছে, দিয়ে আমাকে বলছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় কত। তাহলে আমরা কি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি না ভাইয়া? দেখেন তো, ব্যবহৃত কাঁচামালের ব্যয় এর সাথে প্রত্যক্ষ খরচ একটাই আছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি, তাই না ভাইয়া? তাহলে এই দুইটা যোগ করলে আমরা কি পাই বলেন তো? এই দুইটা যোগ করলে কিন্তু আমরা মুখ্য ব্যয় পাই।
এই মুখ্য ব্যয়ের সাথে যখন আমরা কি যোগ করব, এই মুখ্য ব্যয়ের সাথে যখন আমরা কারখানা ও পরিব্যয় যোগ করব, তখন আমরা কি পাবো বলেন তো? এটার সাথে আমরা যোগ করলে কি পাবো? কারখানা ও পরিব্যয় যখন যোগ করে দিব তখন আমরা উৎপাদন ব্যয় পাবো না? তখনই তো আমরা উৎপাদন ব্যয় পাবো, রাইট? এটাই তো নাকি? এটাই তো। এখন প্রশ্ন অনুসারে ব্যবহৃত কাঁচামাল আপনাকে বের করতে বলেছে, তাহলে আমরা কি লিখতে পারি না এইভাবে? ব্যবহৃত কাঁচামাল সমান, এবারে কি আছে, এগুলো সবগুলোকে ওই পাশে নিয়ে যাই। উৎপাদন ব্যয় কত আছে দেখেন তো, 35,000 টাকা। এই যে উৎপাদন ব্যয় কত, 35,000 টাকা। প্রত্যক্ষ মজুরিকে ওই পাশে নিয়ে গেলে প্রত্যক্ষ মজুরি কত হবে, -5,000 টাকা। কারখানা ও পরিব্যয়কে ওই পাশে নিয়ে গেলে কারখানা ও পরিব্যয় কত হবে, -10,000 টাকা, তাই না ভাইয়া? এটা হবে না? তাহলে সমান আমরা কি বলতে পারি, 35 থেকে 5 বাদ দিলে 30, 30 থেকে 10 বাদ দিলে কত ভাইয়া, 20,000 টাকা। এটা কি বলতে পারি আমরা ভাইয়া সবাই? একটু বলেন তো, তাহলে ব্যবহৃত কাঁচামাল কত হবে, 20,000 টাকা হবে। সবাই ক্লিয়ার? এটা কি আমরা বুঝতে পেরেছি ভাইয়া? প্রশ্নটা আমাদের কি বলেছে দেখেন, বলেছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ কত। তাহলে আমরা কি জানি, এখানে উৎপাদন ব্যয় দেয়া আছে, প্রত্যক্ষ মজুরি দেয়া আছে, কারখানা উপরিব্যয় দেয়া আছে। তো আমরা কি জানি, ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলে আমরা কি পাই, এই দুইটা যোগ করলে আমরা মুখ্য ব্যয় পাই। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে উৎপাদন ব্যয় পাই। সূত্রটা লিখে নিলাম। এখন সেই সূত্র অনুযায়ী ব্যবহৃত কাঁচামাল যেহেতু বের করতে বলেছে, এটাকে এই পাশে রাখলাম, আর এই মানগুলোকে সবগুলোকে সমানের ওই পাশে নিয়ে গেলাম। তাহলে সমানের ওই পাশে অলরেডি উৎপাদন ব্যয় আছে, তার মান কত, উৎপাদন ব্যয়ের মান হচ্ছে 35,000 টাকা, লিখলাম 35। প্রত্যক্ষ মজুরি ওই পাশে নিয়ে গেলাম কত, 5,000, তাহলে -5,000। কারখানা ও পরিব্যয়কে ওই পাশে নিয়ে গেলাম কত, 10,000, -10,000, তাহলে কত হইলো ভাইয়া, 20,000 টাকা। সবাইকে ক্লিয়ার? আমরা এই সবাইকে ক্লিয়ার স্যার? বোঝা যাচ্ছে? কঠিন লাগছে না সহজ লাগছে? একটু দেখি, এগুলো পোলাপান পারে না, ছেলে মেয়ে ধরতে পারে না। উৎপাদন ব্যয়ের অঙ্কে যে পোলাপান মার খাবে সেটা সিকিউ এবং এমসিকিউ দুই জায়গাতে। পরে যাই, বলেছে মুখ্য ব্যয়ের পরিমাণ কত। ভাইয়া পারবেন না মুখ্য ব্যয়ের পরিমাণ? এখানে আছে কি, প্রশ্নে আছে ব্যবহৃত কাঁচামাল, আর কি আছে, প্রশ্নে আছে ব্যবহৃত কাঁচামাল, আর কি আছে বলেন তো, আর প্রত্যক্ষ মজুরি আছে। এই দুইটা মিলেই তো মুখ্য ব্যয় হবে নাকি? এই দুইটা মিলেই কি হবে, মুখ্য ব্যয় হবে না? তাহলে দেখি তো আমরা কি বলছে এখানে। প্রশ্নে আমাদের ব্যবহৃত কাঁচামাল পেলাম 20,000 টাকা, আর প্রত্যক্ষ মজুরি আছে 5,000 টাকা। তাহলে দুইটা যোগ করে দিই, এটা আছে 20,000, এটা আছে 5,000, তাহলে কত হবে, 25,000 টাকা। দেখছেন কত ভাবে ঘুরাই পেঁচাই ম্যাথ আসছে, প্রশ্ন আসছে। তাহলে এটাই হবে আমার কি, এটাই হবে আমার মুখ্য ব্যয়। ক্লিয়ার? তাহলে কত, উত্তর 25,000 টাকা। বোঝা যাচ্ছে? প্র্যাকটিস দিতে হবে বাসায়। পরে যাই, রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র কি ভাইয়া? এই যে প্রশ্নটা প্রতি বছর ঢাবিতে আসে, রাবিতে আসে, জিএসটি তে আসে, জাহাঙ্গীরনগরে আসে, এইচএসসি তে আসে 100%। ঠিক আছে ভাইয়া, শোনেন আমার কথা, মনোযোগ দিয়ে একটু শুনবেন, ঠিক আছে? রূপান্তর ব্যয় মানে কি জানেন? রূপান্তর ব্যয় মানে হচ্ছে উৎপাদন ব্যয় কিন্তু প্রত্যক্ষ কাঁচামাল বাদে। তার মানে কি, রূপান্তর ব্যয়ের সূত্রটা একটু দেখি। আহা, একটু দাঁড়ান, ক্লাসটা পিছাইলাম কেন, কাজ হচ্ছে বাসার উপর তলায়, কাজ হচ্ছে। এই যে শব্দ দেখছেন, শব্দ হলে ক্লাস নিব কেমনে বলেন? শোনেন, দেখেন রূপান্তর ব্যয়, হ্যাঁ, রূপান্তর ব্যয় মানে হচ্ছে, সবাই মনে রাখবেন রূপান্তর ব্যয়ের সূত্র। হ্যাঁ, রূপান্তর ব্যয়ের সূত্র হচ্ছে প্রত্যক্ষ মজুরি, এর সাথে আমরা যোগ করব প্রত্যক্ষ অন্যান্য খরচ প্লাস কারখানা উপরিব্যয়। হ্যাঁ, এই তিনটা যোগ করলে আমরা পাবো রূপান্তর ব্যয়। এই তিনটা যোগ করলে আমরা কি পাবো, রূপান্তর ব্যয় পাবো, মনে থাকবে? আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস নোট করে রাখবেন, সেটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয়ের অংশ নয়। ঠিক আছে? কি বলেছি, প্রত্যক্ষ কাঁচামাল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয়ের অংশ নয়। ক্লিয়ার আমার কথা? প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয়ের কি বলেছি, অংশ নয়। মনে থাকবে? এই মনে থাকবে আমার কথা? তাহলে আমাকে বলেছে রূপান্তর ব্যয় কোনটি,
আমরা দেখি তো, প্রত্যক্ষ শ্রম প্লাস উৎপাদন পরিব্যয়। ভাইয়া প্রত্যক্ষ শ্রম মানে কি? এটা ক নাম্বার অপশন, মানে এ নাম্বার অপশন। ভাইয়া প্রত্যক্ষ শ্রম মানে কি? প্রত্যক্ষ শ্রম মানে হচ্ছে প্রত্যক্ষ মজুরি। আর উৎপাদন পরিব্যয় মানে কি? উৎপাদন পরিব্যয় মানে হচ্ছে কারখানা পরিব্যয়। হয়, এটা হয়, কারণ সব সময় আমার প্রত্যক্ষ খরচ থাকবে এমন কোনো কথা নাই, নাও থাকতে পারে। তাহলে এটা উত্তর আমার হতে পারে। ঠিক আছে, পরে যাই। প্রত্যক্ষ কাঁচামাল আছে, তাহলে কি এটা উত্তর হবে? আমি কি লিখেছি? প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয়ের অংশ নয়, তাহলে এটা উত্তর হবে না। প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ ব্যয়, এই যে আবার প্রত্যক্ষ কাঁচামাল আছে, তাহলে এটা কি উত্তর হবে? হবে না। মুখ্য ব্যয় প্লাস কারখানা পরিব্যয়। ভাইয়া মুখ্য ব্যয় কেন উত্তর হবে না? কারণ আমরা কি জানি? আমরা জানি মুখ্য ব্যয়ের মধ্যে কি থাকে? মুখ্য ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল থাকে, তাই না ভাইয়া? সেই কারণে এটা আমার উত্তর হবে না। তাহলে আমার উত্তর কোনটা হবে? এ নাম্বারটাই সবচেয়ে যোগ্য উত্তর। কেন? কারণ রূপান্তর ব্যয়ের সাথে আমরা কি জানি? প্রত্যক্ষ মজুরি আছে এবং কারখানা উপরিব্যয় আছে, তাই না? প্রত্যক্ষ খরচ নাও থাকতে পারে। যেহেতু দুইটা উপাদান পেয়েছি, তাহলে আমার উত্তর হবে এটা। ক্লিয়ার সবাই? 8-এর উত্তর এ নাম্বার হবে, সবাই ক্লিয়ার? 8-এর উত্তর এ নাম্বার হবে, সবাই ক্লিয়ার? একজন এটা বললেন, এটা কেন রে ভাই? মুখ্য ব্যয়ের মধ্যে কি প্রত্যক্ষ কাঁচামাল আছে না? আর আমরা কি বলেছি? প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয়ের অংশ নয়। তার মানে রূপান্তর ব্যয়ের মধ্যে কখনো প্রত্যক্ষ কাঁচামাল আসবে না, আসবে না, আসবে না। ক্লিয়ার? হ্যাঁ, অ্যান্সারে পরে যাই দেখি। রূপান্তর ব্যয়ের উপাদান দেখছেন, আবার বলেছে রূপান্তর ব্যয়ের উপাদান, এত ইম্পর্টেন্ট এটা। তাহলে রূপান্তর ব্যয়ের মধ্যে কি প্রত্যক্ষ কাঁচামাল আসবে? আসবে না। প্রত্যক্ষ শ্রম আসবে? আসবে। কারখানা পরিব্যয় আসবে? আসবে। তাহলে উত্তর হবে 2 আর 3। উত্তর হবে কত? উত্তর হবে 2 আর 3। ক্লিয়ার সবাই? 9 ক্লিয়ার? 10-এ যাই আমরা, দেখি 10-এ কি বলেছে। 10-এ আমাদের বলেছে রূপান্তর ব্যয় কত, দেখছেন? 10-এ আবার বলেছে রূপান্তর ব্যয় কত। তাহলে আমরা একটু দেখি রূপান্তর ব্যয়ের মধ্যে কি যাই। রূপান্তর ব্যয় কি প্রত্যক্ষ মজুরি যাবে? অবশ্যই যাবে, তাই না? রূপান্তর ব্যয় কে যাবে? প্রত্যক্ষ মজুরি যাবে, রাইট? কত টাকা? 20,000 টাকা লিখলাম। কারখানা পরিব্যয় যাবে? অবশ্যই যাবে। কত টাকা? কত টাকা? 1 লাখ টাকা। অন্যান্য পরিব্যয় যাবে? না, রূপান্তর ব্যয়ের মধ্যে অন্যান্য পরিব্যয় যায় না, তাই না? কি যায়? প্রত্যক্ষ মজুরি যায়, কারখানা পরিব্যয় যায়, আর প্রত্যক্ষ খরচ যদি থাকে সেটা যায়। তো প্রত্যক্ষ খরচ অঙ্কে আমার নাই, তাহলে রূপান্তর ব্যয় কত হবে দেখি তো। তাহলে রূপান্তর ব্যয় হবে 1,20,000 টাকা। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? রূপান্তর ব্যয়ের কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? রূপান্তর ব্যয়ের কনসেপ্ট ক্লিয়ার? আমরা একটু বলি তো, অন্যান্য পরিব্যয় কেন যাবে ভাই? অন্যান্য পরিব্যয় বলতে কি, কাকে বোঝাচ্ছে? অন্যান্য পরিব্যয় বলতে প্রশাসনিক উপরিব্যয়কে বোঝাচ্ছে আর বিক্রয় উপরিব্যয়কে বোঝাচ্ছে। তো এরা কি যায়? এরা কি রূপান্তর ব্যয়ে যায়? যায় না। এদেরকে তো বলি আমরা কালীন ব্যয়। কি ব্যয় বলি? এদেরকে আমরা কালীন ব্যয় বলি, তাই না? তাহলে যাবে এটা জাস্ট কারখানা উপরিব্যয় যাবে। দেখছেন, ভুল করে বসে আছেন। পরে যাই। আবার একটা উদ্দীপক দিয়েছে, খালি উদ্দীপকের ছড়াছড়ি। যশোর বোর্ড 24। হ্যাঁ, দেখি উদ্দীপকের প্রশ্ন দেখে আসি আমরা আগে। মুখ্য ব্যয়ের পরিমাণ কত? ইজি জিনিস দিয়েছে তো। আচ্ছা, মুখ্য ব্যয়ের পরিমাণ দিয়েছে, কিন্তু এখানে একটা জিনিস দেয়নি ভাইয়া। কি দেয়নি? কাঁচামালের প্রারম্ভিক মজুদ, প্রত্যক্ষ মজুরি, কারখানা উপরিব্যয়, কাঁচামাল ক্রয়, কাঁচামালের সমাপনী মজুদ। তাহলে মুখ্য ব্যয় নির্ণয় করতে আমার কি লাগবে? প্রত্যক্ষ কাঁচামাল লাগবে বা ব্যবহৃত কাঁচামাল লাগবে। তো এই প্রশ্নে কি প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল আমাকে বের করে দিয়েছে? উত্তর হচ্ছে আমাকে বের করে দেয়নি। তাহলে যদি না দেয় আর কাঁচামালের যদি মজুদ এইভাবে থাকে, তাহলে ব্যবহৃত কাঁচামাল বের করার সূত্র কি ভাইয়া? ব্যবহৃত কাঁচামাল বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল মজুদ, তাই না? কত টাকা? প্রারম্ভিক কাঁচামালের মজুদ 1 লাখ টাকা। এর সাথে আমাকে কি করতে হয় ভাইয়া? কাঁচামাল ক্রয়কে যোগ করতে হয়, তাই না? তাহলে সেই কাঁচামাল ক্রয় কত? কই 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 কই, এই যে কাঁচামাল ক্রয় কত আছে? 75,000 টাকা, তাই না ভাইয়া? আর মাইনাস করতে হয় কাকে বলেন তো? সমাপনী কাঁচামালকে মাইনাস করতে হয়। সেই সমাপনী কাঁচামাল আছে কত? আছে হচ্ছে 30,000 টাকা। তাহলে আমাদের 1,75,000 থেকে 30 বাদ দিলে থাকে 1,45,000 টাকা। এটা হচ্ছে আমার প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল, তাই না ভাইয়া? প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল হচ্ছে আমার 1,45,000 টাকা। এখন এর সাথে আমরা কি যুক্ত করব? আমাকে বলেছে মুখ্য ব্যয় কত।
তাহলে প্রত্যক্ষ কাঁচামাল পেয়ে গেলাম, এর সাথে আমাকে যোগ করতে হবে প্রত্যক্ষ মজুরিকে, তাই না? প্রশ্নে আছে না প্রত্যক্ষ মজুরি? এই যে দেখেন প্রত্যক্ষ মজুরি আছে কত, 50,000 টাকা। ভাইয়া প্রশ্নে কি প্রত্যক্ষ অন্যান্য খরচ আছে? নাই। তার মানে এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 1,95,000 টাকা। দিস ইজ কল্ড আওয়ার মুখ্য ব্যয়। এটাই আমার কি, এটাই আমার মুখ্য ব্যয়। সবাই কি বুঝতে পেরেছি যে মুখ্য ব্যয় হবে 1,95,000 টাকা? হ্যাঁ, এই যে তানভীর আলম ইয়াসিন উত্তর করতে পেরেছে, কৌশিক বড়ুয়া, আলামিন এবং মাহফুজা আভা, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে উত্তর কত হবে? এই যে উত্তর বসাইতে ভুল করেছে, হ্যাঁ, এই যে 1,95,000 টাকা, ঠিক আছে? এই যে উত্তর হচ্ছে সি নাম্বার, ঠিক আছে, সি নাম্বার। পরে যাই, বলেছে প্রত্যক্ষ মজুরির ওপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার কত? ভাইয়া এগুলো আমরা শিখে গেছি না? এগুলো আমরা সুন্দর করে শিখে গেছি না? দেখেন কি বলেছে, সূত্র লাগবে প্রত্যক্ষ মজুরির ওপর কারখানা উপরিব্যয়। ওপরে কে থাকবে? এই ছাদের উপরে কে থাকবে? মাথার উপর। ওপরে থাকবে কারখানা উপরিব্যয়, তাই না? ভাইয়া প্রশ্ন যদি করি কার ওপর? প্রত্যক্ষ মজুরির ওপর। দেখেন তো ঘটনা মিলেছে কিনা। প্রত্যক্ষ মজুরি, তার উপর কারখানা উপরিব্যয়, বলেছে শতকরা হার কত, গুণ দিব 100 দিয়ে, ঘটনা শেষ। দেখি তাহলে আমরা দেখি প্রশ্নে আমার কি লাগবে, কারখানা উপরিব্যয় লাগবে, এই যে 25,000 টাকা, আর প্রত্যক্ষ মজুরি আছে 50,000 টাকা। তাহলে 25 50, তাই না? ওপরে থাকবে 25,000, 50,000 গুণন 100, তাহলে 25 দুগুণে 50, 50 2 50%, তাই না? 2 দিয়ে 100 কে কাটলে 50%। উত্তর ক্লিয়ার ঘটনা? সবাই বুঝতে পেরেছি? 12 তাহলে ডি নাম্বার। ওকে, প্রত্যক্ষ মজুরির ওপর কারখানা উপরিব্যয় বুঝতে পেরেছি। পরে যাই, পণ্যের নকশা ব্যয় কোন ধরনের ব্যয়? দেখি তো, এটা একটু মাথা দিয়ে অ্যান্সার করেন তো ভাইয়া। পণ্যের নকশা ব্যয়, নকশা ব্যয় বা ডিজাইন ব্যয় বলতে পারি আমরা, হ্যাঁ, নকশা করা বা ডিজাইন ব্যয় বলতে পারি। ভাইয়া একটু কষ্ট করে এটা উত্তর করতে পারেন যে এটা কোন ব্যয়ের মধ্যে পড়ে? প্রত্যক্ষ ব্যয়, কারখানা উপরিব্যয়, প্রশাসনিক ব্যয় না বিক্রয় ব্যয়? পণ্যের নকশা, ডিজাইন। ভাইয়া পণ্যের নকশা ছাড়া কি পণ্য তৈরি করা সম্ভব? অবশ্যই তৈরি করা সম্ভব না। তাহলে আমরা কি পড়েছিলাম, যেই ব্যয়গুলো ছাড়া পণ্য তৈরি করা সম্ভব না, যেই ব্যয়গুলো ছাড়া আমরা পণ্যকে কল্পনা করতে পারি না, ভাবতে পারি না, সেগুলোকে আমরা কি ব্যয় বলি? প্রত্যক্ষ ব্যয় বলি না? তার মানে পণ্যের নকশা ব্যয় বা পণ্যের ডিজাইন ব্যয় হচ্ছে একটি প্রত্যক্ষ ব্যয়। মনে থাকবে সবার? সবার মনে থাকবে? 13 এ, ভেরি গুড। মালিহা হইল না, মালিহা ইসলাম হইল না, তানভীর হইল না, ঠিক আছে? হইল না, হইল না, হইল না। প্রত্যক্ষ ব্যয়, ভেরি গুড। নকশা ছাড়া কি একটা পণ্যকে কল্পনা করতে পারবেন? এই যে এটা একটা মোবাইল ফোন, এই মোবাইলের একটা ডিজাইন আছে না? স্যামসাং আর আইফোন কি দেখতে এক লাগে? ওই ডিজাইন ছাড়া কি পণ্যটা তৈরি করা সম্ভব? শার্ট আর টি শার্ট কি দেখতে একরকম? বলেন তো, ডিজাইন বেস আলাদা, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে আমাদের কি, প্রত্যক্ষ ব্যয়, ঠিক আছে? যারা কারখানা উপরিব্যয় করছেন ঠিক করে নেবেন, ডিজাইন ব্যয় বা নকশা ব্যয় প্রত্যক্ষ ব্যয়। কারখানা যন্ত্রপাতির অবচয়, তাহলে যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতি কই থাকে? কারখানায় থাকে, দ্যাট মিন্স অবশ্যই কারখানা উপরিব্যয়। ওকে, আর যদি আপনাকে বলতো আসবাবপত্রের অবচয়, তাহলে বলেন তো এটি কোন ব্যয় হবে? ভাইয়া বলেন তো, আপনাকে যদি বলতো আসবাবপত্রের অবচয়, তাহলে কোন ব্যয় হবে? আসবাবপত্র থাকে কোথায়? আসবাবপত্র থাকে অফিসে, তাই উত্তর হবে তখন অফিস ও প্রশাসনিক ব্যয়। মনে থাকবে? এই মনে থাকবে সবার, না থাকবে না? আর যন্ত্রপাতি বলেছে, যন্ত্রপাতি অফিসে থাকে না কারখানায় থাকে? কারখানায় থাকে, তাই উত্তর হবে কারখানা উপরিব্যয়। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। পরে যাই, দেখেন এই যে পণ্যের নমুনা বিতরণ, পণ্যের নমুনা মানে কি বুঝতে পেরেছেন? পণ্যের স্যাম্পল দিয়ে বেড়াই না আমরা? স্যাম্পল, স্যাম্পল বা নমুনা দিয়ে বেড়াই না? তাহলে এই পণ্যের নমুনা আমরা কেন দিই? নমুনা দিই, তাই না? আমি এই প্রোডাক্টটা নিয়ে আসছি, ফ্রিতে ব্যবহার করে দেখেন। মাঝে মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করি না? কেন করি? বিজ্ঞাপনের উদ্দেশ্যে করি, বিক্রয় বাড়ানোর জন্য করি। তাহলে পণ্যের নমুনা বিতরণ বা বিজ্ঞাপন খরচ, এটাকে আমরা কি বলবো?
এটা আমরা বলবো বিক্রয় পরিব্যয়, তাই না? এটা আমরা বিক্রি করার উদ্দেশ্যে করি, বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে করি, সেজন্য এটা কি হবে? এটা হবে বিক্রয় পরিব্যয়। মনে থাকবে? তাহলে 15-র উত্তর কত? 15-র উত্তর কত? এই 15-র উত্তর কত বলেন? 15-র উত্তর হচ্ছে সি নাম্বার। ওকে। 16, সরবরাহ যানের অবচয়। সরবরাহ যান মানে কি ভাইয়া? সরবরাহ যান মানে কি? সরবরাহ যান মানে আমরা যে পণ্যগুলো বিভিন্ন জায়গায় সেল করে বেড়াই, তাই না? সরবরাহ করে বেড়াই, দিয়ে দিয়ে বেড়াই, গাড়িতে করে পণ্য বেচে বেড়াই না, সেটাকে আমরা বলছি সরবরাহ যান। বুঝতে পেরেছেন? সরবরাহ যান বা এটাকে ইংরেজিতে বলে ডেলিভারি ভ্যান। কি বলে? পণ্যের ডেলিভারি ভ্যানের অবচয়। বুঝতে পেরেছেন? তাহলে সরবরাহ যান বা ডেলিভারি ভ্যানের অবচয়, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? এটা ডেলিভারি করে বেড়ায়, সরবরাহ করে বেড়ায়, বিক্রয়ের সাথে সম্পর্ক না, তাহলে এটাও হবে আমার বিক্রয় পরিব্যয়। মনে থাকবে সবার? মনে থাকবে? 16-র কি হবে? সি নাম্বার। ভেরি গুড। 25 মিনিট লেট ক্লাস ছিল, 7:30 থেকে ইংলিশ। ও আচ্ছা, ঠিক আছে, আজকে একটু সমস্যার জন্য রাতে দিয়েছিলাম ক্লাসটা। পরে যাই, দেখেন কারখানায় ব্যবহৃত কাঁচামালের মূল্য কত? এটা আপনারা পারবেন না ভাইয়া, করে দিতে হবে, অলরেডি শিখে আসছি। দেখেন কাঁচামালের প্রারম্ভিক মজুদ 26,000 টাকা, কাঁচামাল ক্রয় 1,20,000 টাকা, আর কি কাঁচামালের পরিবহন ব্যয়, প্রত্যক্ষ খরচ, এই পরিবহন ব্যয়কেও যোগ করতে হবে। ঠিক আছে, যত প্রত্যক্ষ খরচ আছে কাঁচামাল সংক্রান্ত, ক্রয় সংক্রান্ত যোগ করতে হবে। 4,000 বাদ দিব কাকে? বাদ দিব সমাপনী কাঁচামালের মজুদকে। তাহলে কত হয়? 1,50,000। এই 1,50,000 থেকে আমরা সমাপনী কাঁচামালকে বাদ দিয়ে দিব, তাই না ভাইয়া? তাহলে সমাপনী কাঁচামাল আছে কত বলেন তো? 6,000 টাকা। এটাকে যদি আমরা বাদ দিই তাহলে থাকে কত? 1,44,000 টাকা, তাই না? তাহলে উত্তর আমার 1,44,000 টাকা। বুঝতে পেরেছি? তাহলে সূত্রটা আমার কি হইলো? প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয়ের সাথে জড়িত যদি কোনো খরচ থাকে, যেমন পরিবহন খরচ, কাঁচামালের পরিবহন খরচ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ডক চার্জ, এগুলো থাকলে যোগ করে দিব, আর সমাপনী কাঁচামালকে মাইনাস করব, তাহলে আমি উত্তর পেয়ে যাব। ঠিক আছে? ভেরি গুড, থ্যাংক ইউ। পরে যাই। পরে আমাদের কি বলেছে? উৎপাদনের পরিমাণ কত, তার মানে উৎপাদন একক নির্ণয় করতে বলছে। ভাইয়া মনে আছে? এই উৎপাদন এককের কথা মনে আছে না নাই? দেখি তো একটু, কি বলেছিলাম? সব যোগ করব। সব মানে কি? সমাপনী একক আর বিক্রয় একক যোগ করব, মাইনাস করব কাকে? প্রথমে যেটা থাকে সেটা, অর্থাৎ প্রারম্ভিক একককে মাইনাস করব, তাই না? তাহলে প্রশ্নে আমার সমাপনী মজুদ আছে কত? 14,000 একক, প্লাস বিক্রয় আছে কত? বিক্রয় আছে 25,000 একক, তাই না? মাইনাস প্রারম্ভিক আছে কত? প্রারম্ভিক আছে 6,000 একক, তাই না? এই যে, তাহলে কত হবে? 25, 14, 39 থেকে 6 বাদ দিলে 33,000 একক, তাই না ভাইয়া? এই যে ডান। তাহলে উৎপাদন এককের পরিমাণ কি মনে আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। হ্যাঁ, এই যে কোনটা অ্যাডমিশনে আসবে আমি কিন্তু লিখে দিই। অ্যাডমিশন, হ্যাঁ অ্যাডমিশন আর এসএসসি তে তো আসছেই, দেখতেই পাচ্ছেন। অ্যাডমিশনের মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিইউ এমসিকিউ, ডিইউ রিটেন, আরইউ এমসিকিউ, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, সব জায়গায় প্রশ্নটা একাধিকবার আসছে ভাইয়া। মনে থাকবে? মনে থাকবে সবার? তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 33,000। ডান। পরে যাই, দেখি। এবার বলেছে আমাকে একক প্রতি উৎপাদন ব্যয় কত। আরে ভাই, একক প্রতি উৎপাদন ব্যয়ের সূত্রটা কি? তাহলে আমাকে জানতে হবে। এই একক প্রতি উৎপাদন ব্যয়ের সূত্র জানেন? একক প্রতি উৎপাদন ব্যয়ের সূত্র কি জানেন আপনি? বলেন তো। উপরে থাকবে কে? উপরে থাকবে উৎপাদন ব্যয়, নিচে থাকবে কে? উৎপাদন একক। এটাই তো সূত্র নাকি? তাহলে প্রশ্ন অনুসারে আমরা আগে উৎপাদন ব্যয়টা নির্ণয় করে ফেলি। কাঁচামাল, কোন কাঁচামাল বলেনি, তার মানে এটা প্রত্যক্ষ কাঁচামাল। এর সাথে কোন মজুরি বলেনি, প্রত্যক্ষ মজুরি,
তাহলে প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি যোগ করলে আমরা কি পেলাম? মুখ্য ব্যয় পেলাম। মুখ্য ব্যয়ের সাথে কারখানা ও পরিব্যয় যোগ করলে আমরা উৎপাদন ব্যয় পেয়ে যাচ্ছি। তাহলে দেখেন 30 আর 12 কত? 42, 42 আর 8 কত? 50। তাহলে উৎপাদন ব্যয় হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, হইলো। আর উৎপাদন একক দেখেন আপনাকে দিয়েই দিয়েছে, এই যে উৎপাদন একক 2000 একক। ডান, আমার ঘটনা শেষ। 3 শূন্য কাটেন, 2 দিয়ে 50 কে কাটলে কয়বার যায়? 25 বার যায়। তাহলে উত্তর হবে 25 টাকা। মনে আছে? মনে পড়ে এগুলো ভাই? আমাদের কি মনে পড়ে এগুলো না মনে পড়ে না? হ্যাঁ, উৎপাদন ব্যয় ডিভাইডেড বাই উৎপাদন একক। এবার আসি আমরা ভাইয়া, এখন আমি আগামী 10 মিনিট আমি আপনাদেরকে যা পড়াবো, আগামী 10 মিনিট আমি যা পড়াবো এখন থেকে, মনোযোগী হন। এই 10 মিনিট দিয়ে আপনি এইচএসসি তে একাধিক প্রশ্ন কমন পাবেন। বাংলাদেশের যত পাবলিক ইউনিভার্সিটিতে আপনি পরীক্ষা দিবেন, প্রতিটা ভার্সিটিতে আপনি প্রশ্ন কমন পাবেন। ওকে, এই 10 মিনিট আমি শেখাই দিব। এখন থেকে অ্যাডমিশনের পর আপনাকে কমপ্লিট করে দিব, যেটা শিখতে পোলাপান নাকানি চোবানি খাই। ওকে, এই 10 মিনিট খুব সুন্দর করে মনোযোগ দিয়ে আমার কথা আপনারা শোনেন। ওকে, দেখেন, মুনাফার হার নির্ণয় সংক্রান্ত কিছু প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো আপনারা ফার্স্ট পার্টেও দেখতে পারবেন, সেকেন্ড পার্টেও দেখতে পারবেন। এটা আর্থিক বিবরণী এবং উৎপাদন ব্যয়ের সাথে রিলেটেড, মনে থাকবে। দেখেন, প্রশ্নে বলেছে বিক্রয়ের উপরে মুনাফার হার 30% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফার হার কত? অর্থাৎ একটা জিনিসের উপরে মুনাফার হার দেওয়া থাকবে, আরেকটা জিনিসের উপরে জানতে চাবে। ঠিক আছে, তাহলে ভাই আমি কি বলেছিলাম বলেন তো? যার উপর মুনাফার হার বলে তার মান কত? এই যার উপরে মুনাফার হার দেয়া থাকে তার মান কত? বিক্রয়ের উপরে বলেছে না, তার মানে তার মান হবে 100। মুনাফার হার 30, তার মানে মুনাফা কত বলেন তো? তার মানে মুনাফা হবে হচ্ছে 30। ওকে, এবার দেখেন আমাকে বলেছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে কত। তাহলে যে ব্যয়টা বলবে, এখানে আপনার প্রশ্নে থাকতে পারে কি কি থাকতে পারে? উৎপাদন ব্যয় থাকতে পারে, বিক্রিত পণ্যের ব্যয় থাকতে পারে, অথবা ক্রয় মূল্য থাকতে পারে। আমার কথা মনে থাকবে ভাইয়া? এই সবগুলো একই। আপনার এখানে উৎপাদন ব্যয় বলতে পারে, বিক্রিত পণ্যের ব্যয় বলতে পারে, অথবা ক্রয় মূল্য বলতে পারে। তাহলে মনে রাখবেন, বিক্রয় থেকে মুনাফাকে যখন আমি মাইনাস করব, কি করব? মাইনাস করব, তখন আমি ব্যয় পাবো। তাহলে ব্যয় কত? ব্যয় হচ্ছে 70। এতদূর আমরা বুঝতে পেরেছি কিনা বলেন আমাকে? এই এতদূর কি আমরা বুঝতে পেরেছি? আমাকে একটু কষ্ট করে বলেন, এতটুকু কি আমি বুঝতে পেরেছি? যার উপরে পার্সেন্টেজ তার মান 100। মুনাফা কত? 30, তার মানে মুনাফা 30। বিক্রয় থেকে মুনাফাকে কি করব? বিক্রয় থেকে মুনাফাকে বাদ দিব, দিলে কি পাবো? ব্যয়গুলো পাবো। এখানে কি ব্যয় থাকতে পারে? উৎপাদন ব্যয় থাকতে পারে, বিক্রিত পণ্যের ব্যয় থাকতে পারে, অথবা ক্রয় মূল্য থাকতে পারে। তিনটাই হচ্ছে কি হিসাব? তিনটাই হচ্ছে ব্যয় হিসাব। ওকে, তাহলে বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে আমরা কি পাবো? ব্যয় পাবো। ডান। এবার প্রশ্নে বলেছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত? বিক্রিত পণ্যের ব্যয়ের ওপর মুনাফা বলেছে, তাই না? তাহলে আমার সূত্রটা কি হবে? আমার সূত্রটা হবে মুনাফা। ভাইয়া এই মুনাফাটা কার ওপর? বিক্রিত পণ্যের ব্যয়ের ওপর মুনাফা। তাহলে নিচে কে থাকবে? নিচে থাকবে বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? কি বলেছে? মুনাফার হার কত? হার মানে কত? 100 দিয়ে গুণ করে দিব না ভাইয়া? এটাই তো নাকি? তাহলে আমরা একটু মান বসাই তো দেখি। ভাইয়া মুনাফার মান কত? মুনাফার মান 30। ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয়ের মান কত? এই যে বিক্রিত পণ্যের ব্যয় 70। ভাইয়া গুণ দিব কত দিয়ে? গুণ দিব 100 দিয়ে, যা হবে তাই উত্তর। ঠিক আছে, এটার উত্তর হবে 42.85%। ওকে, ক্যালকুলেটর করে দেখেন, উত্তর আসবে 42.85%। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? আমি কি বোঝাতে পেরেছি? একটু কষ্ট করে বলেন তো। আবার বলবো? শেষই তো করলাম না, আবার বলতে বলছেন। শেষই তো করলাম না রে ভাই, আপনি আবার বলতে বলছেন। মনোযোগ দেন, ক্লাসে মনোযোগ দেন। হ্যাঁ, ক্লাসে মনোযোগ দেন। বিক্রয়ের ওপর মুনাফার হার, যার উপর মুনাফার হার বলবে তার মান 100। যদি আপনার উপর মুনাফার হার বলে তাহলে আপনার মান হবে 100। ঠিক আছে, হার অর্থাৎ পার্সেন্টেজ যার উপর বলবে তার মান 100, মনে থাকবে। যদি বলে গাছের ওপরে পার্সেন্টেজ 30, তার মানে গাছের মান হবে 100। তো এখানে পার্সেন্টেজটা কার উপরে দেয়া আছে? বিক্রয়ের উপরে মুনাফার হার 30%। কার উপর? বিক্রয়ের উপর। সেজন্য বিক্রয় 100। মুনাফার হার 30, তার মানে মুনাফার মান হচ্ছে 30।
তাহলে বিক্রয় থেকে মুনাফাকে যখন আমি মাইনাস করব, আমরা উৎপাদন ব্যয় পাবো, বিক্রিত পণ্যের ব্যয় পাবো, অথবা ক্রয় মূল্য পাবো। তাহলে সেটা কত? 70। এবার প্রশ্নে বলেছে বিক্রিত পণ্যের ব্যয়ের ওপর মুনাফার হার কত? ওপরে কে থাকবে? মুনাফা থাকবে। তাহলে ওপরে মুনাফা লিখেন। কার ওপর? বিক্রিত পণ্যের ব্যয়ের ওপর। তাহলে নিচে বিক্রিত পণ্যের ব্যয়। ভাইয়া দেখেন তো, বিক্রিত পণ্যের ব্যয়ের ওপরে কি মুনাফা হয়েছে? হয়েছে। ভাইয়া কি বলেছে? হার কত? হার মানে কি 100 দিয়ে গুণ করব। তাহলে ক্যালকুলেট করেন, 42.85%। হয়েছে ভাইয়া? হয়েছে? বলে দিয়েছি, আরো একবার বলে দিয়েছি। এবার কি বুঝতে পেরেছেন? এবার কি বুঝতে পেরেছেন না পারেননি বলেন? সামনে আরো করি, টেনশনের কোনো কারণ নাই, সামনে আরো করি। দেখেন, এবার দেখেন, বিক্রয়ের ওপর মুনাফার হার 20%। ভাইয়া কার ওপরে মুনাফার হার? বিক্রয়ের ওপর। তাহলে বিক্রয় কত? বিক্রয় 100, মুনাফার হার 20%। তাহলে মুনাফা কত? মুনাফা হচ্ছে 20। তাহলে যে ব্যয়টা আমরা পাবো সেটা বিক্রিত পণ্যের ব্যয় হতে পারে, উৎপাদন ব্যয় হতে পারে, যা খুশি হতে পারে। প্রশ্নে কি বলেছে? বিক্রিত পণ্যের ব্যয়, সেজন্য বিক্রিত পণ্যের ব্যয় লিখলাম। তাহলে বিক্রয় থেকে মুনাফাকে কি করব? বাদ দিব। দিলে কি পাবো? ব্যয় পাবো। তাহলে কত হবে? 80। এই পর্যন্ত তো আমার মনে হয় সবাই বুঝতে পেরেছি। এবার পড়েন। এবার বলেছে বিক্রিত পণ্যের ব্যয়ের ওপর শতকরা হার কত? বিক্রিত পণ্যের ব্যয়ের ওপর শতকরা হার। কার শতকরা হার? মুনাফার। না বললে কি মনে করব? এটা মুনাফার হার জানতে চেয়েছে। তাহলে ওপরে কে থাকবে? ওপরে থাকবে মুনাফা। নিচে কে থাকবে? বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? দেখেন তো, বিক্রিত পণ্যের ব্যয়ের ওপর মুনাফা হয়েছে না? হার কত? 100 দিয়ে গুণ করব। তাহলে উত্তর কত আসে? মুনাফার মান কত? মুনাফার মান হচ্ছে 20। বিক্রিত পণ্যের ব্যয়ের মান কত? এই যে 80। গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে। 20 দিয়ে 80 কে কাটলে 4 বার যায়, 4 দিয়ে 100 কে কাটলে 25 বার যায়। তাহলে উত্তর হবে কত? 25%। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? এই সবাই কি ক্লিয়ার? আমরা এবার বুঝতে পেরেছি ভাইয়া? এবার বুঝতে পেরেছি, বাকিগুলো আরো পারবেন। দেখেন পরের প্রশ্নে দেখি। বলেছে মোট ব্যয়ের ওপর মুনাফার হার 25%। এবার কি বলেছে? ব্যয়ের ওপর, ব্যয়। এবার বলেছে ব্যয়ের ওপর, মোট ব্যয়ের ওপর মুনাফার হার। তাহলে মোট ব্যয় কত হবে? এবার মোট ব্যয়ের মান কত হবে বলেন? মোট ব্যয়ের মান হবে 100। মুনাফা কত? মুনাফা হচ্ছে 25। ভাইয়া তাহলে প্রশ্নে বলেছে বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার কত? তাহলে বিক্রয় মূল্য বের করতে হলে মুনাফাকে কি করতে হয়? মনে রাখবেন, ব্যয় বার করতে মুনাফাকে মাইনাস করি, আর বিক্রয় মূল্য বের করতে মুনাফাকে যোগ করি। তাহলে এখানে কি করব? মোট ব্যয়ের সাথে মুনাফাকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে বিক্রয় কত? 125। এবার বলেছে বিক্রয় মূল্যের ওপর মুনাফা। তাহলে ওপরে কে থাকবে? ওপরে থাকবে মুনাফা। নিচে কে থাকবে? নিচে থাকবে বিক্রয় মূল্য। গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে শেষ। ওকে, তাহলে মুনাফা কত? মুনাফা হচ্ছে 25। এই যে 25। বিক্রয় কত? এই যে 125। গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে। 5 25 125, 5 দিয়ে 100 কাটলে 20। তাহলে উত্তর 20%। বোঝা গেছে ভাইয়া? বোঝা গেছে? একটু বলি তো, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিনা বলেন? পরে যাই, দেখি এবার প্রশ্ন। এবার ওই সেম ক্যাটাগরির প্রশ্ন, মুনাফার হার দিয়ে আমাকে টাকা বের করতে বলেছে। পড়ি। কোন পণ্যের ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 300%। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 300%। তাহলে কার উপরে মুনাফার হার দেওয়া আছে? ক্রয় মূল্যের উপরে না? ক্রয় মূল্যের 300%। তার মানে কি? ক্রয় মূল্য হচ্ছে 100, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 300%। তার মানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 300, তাই না ভাইয়া? এটাই তো নাকি? বিক্রয় মূল্য কত? 300। ওকে, তাহলে আমাকে একটু কষ্ট করে বলেন তো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এই দুইটার পার্থক্যকে আমরা কি বলবো? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে আমরা কি পাই? মুনাফা পাই। তাহলে মুনাফার মান কত? মুনাফার মান কত? 200 না? 200। এতটুকু আপনি করে নেবেন, ঠিক আছে? দেখেন, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 300%, ক্রয় মূল্যের 300%। তাহলে পার্সেন্টেজটা কার উপরে দেওয়া আছে? ক্রয় মূল্যের উপর দেওয়া আছে, তাই না? তাহলে কে 300%? বিক্রয় মূল্য 300%,
তাই না? তাহলে প্রশ্নে ক্রয় মূল্যের মান দেওয়া আছে, বিক্রয় মূল্যের মান দেওয়া আছে। আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে কি পাবো? মুনাফা পাবো। এতটুকু করে নিব আমি। এতটুকু করে নেওয়ার পরে আমি দেখব প্রশ্নে একটা টাকা দেয়া আছে। ভাইয়া টাকাটা কিসের দেয়া আছে? ক্রয় মূল্যের দেয়া আছে। তাহলে ক্রয় মূল্য দেখেন, ক্রয় মূল্য 100% সমান কত? 80 টাকা, তাই না? তাহলে এই 100% সমান কত? 80 টাকা। সেই কারণে আমরা এই 80 দিয়ে 100 কে ভাগ দিব। দিয়েছি ভাইয়া? অর্থাৎ ক্রয় মূল্যের টাকাকে ক্রয় মূল্যের পার্সেন্টেজ দিয়ে ভাগ দিব। দিয়েছি? প্রশ্নে কিসের মান জানতে চেয়েছে? প্রশ্নে বলেছে লাভের পরিমাণ কত। তাহলে এই যে দেখেন লাভ বা মুনাফা কত? 200। তাহলে যেহেতু লাভের পরিমাণ বের করতে বলেছে, লাভের যে মানটা আছে 200 সেটা দিয়ে গুণ দিয়ে দিব। যার মান বের করতে বলবে সেটা দিয়ে গুণ দিব। একই জিনিস দিয়ে ভাগ দিব, যার মান বের করতে বলবে সেটা দিয়ে গুণ দিব। তাহলে 200 কিসের মান? মুনাফার মান। কেন 200 দিয়ে গুণ দিলাম? কারণ মুনাফা বের করতে বলেছে। তাহলে এটা করলে কত হবে? 100 দুগুণে 200, 80 দুগুণে 160 টাকা। ভাইয়া এই প্রশ্নে যদি আপনাকে বলতো বিক্রয় মূল্য কত, এই প্রশ্নে যদি আপনাকে সাপোজ বলতো যে বিক্রয় মূল্য কত, বলতে পারতো না? এটাও তো বলতে পারতো। তাহলে আপনি কি করতেন? ভাইয়া দেখেন এই যে 80 কিসের মান? 80 সমান 100, তাই না? তার মানে 80 কে আমরা ভাগ দিব কি দিয়ে? 100 দিয়ে। এবার বলেছে বিক্রয় মূল্য কত। তাহলে ভাইয়া বিক্রয় মূল্যের মান কত দেখেন তো? বিক্রয় মূল্যের মান 300, সেজন্য আমি গুণ দিব কি দিয়ে? 300 দিয়ে। ডান। 100 300 300 আর 3 দিয়ে 80 কে করলে 3 8 24, অর্থাৎ 240 টাকা। বুঝতে পেরেছেন ভাইয়া? অর্থাৎ একই জিনিসকে দিয়ে একই জিনিসকে ভাগ করব, প্রশ্নে যেটার মান জানতে চাবে সেটা দিয়ে গুণ দিব। ক্লিয়ার আমার কথা? সবাই বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? তাহলে এটা একটা ম্যাজিক ট্রিক। এটা আপনাকে অনেক দূর আগিয়ে দিচ্ছে। এগুলো আপনার বন্ধু বান্ধব পারবে না, এটা আপনাকে অনেক দূর আগাই দিল। বুঝতে পেরেছেন? এটা যদি আপনি বুঝতে পারেন, আজকে একটু মাথা খাটাবেন, এটা বাসায় প্র্যাকটিস করবেন, ভাই বিশ্বাস করেন অ্যাকাউন্টিং এর যত পার্সেন্টেজের ম্যাথ আপনি বস হয়ে যাবেন। দেখি আরেকটা প্রশ্ন আমরা দেখি। দেখেন ক্রয় মূল্যের উপর মুনাফার হার 13%। কার উপর? ক্রয় মূল্যের উপরে। তো ক্রয় মূল্যের মান কত হবে? এই ক্রয় মূল্যের মান কত হবে? 100। মুনাফার হার 13%, তাহলে মুনাফা কত হবে? মুনাফা হবে 13। হয়েছে না? তাহলে ক্রয় মূল্য দেয়া আছে, মুনাফা দেয়া আছে, তাহলে বের করতে হবে কাকে? বিক্রয়কে বের করতে হবে। বিক্রয় মূল্য যেহেতু দেয়া নাই, তাহলে ক্রয় মূল্যের সাথে মুনাফা যোগ করলে কত পাবো? বিক্রয় পাবো। কত? 113। এবার এই তিনটা মানের মধ্যে দেখবেন যে কোনো একটি মানের টাকা প্রশ্নে দেয়া আছে। প্রশ্নে বলেছে মুনাফার পরিমাণ 26,000 টাকা। তাহলে এই যে মুনাফা, এর পাশে বসান 26,000 টাকা। বিসমিল্লাহ করে বসাইছেন না? বসাইছেন। তাহলে দেখেন 26,000 টাকা সমান কত? 13। তাহলে আপনি এখন কি করবেন? 26,000 টাকাকে ভাগ দিবেন কত দিয়ে? 13 দিয়ে। দিয়েছেন না? প্রশ্নে কিসের মান জানতে চেয়েছে? বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যের মান জানতে চেয়েছে। তাহলে গুণ দিবেন কি দিয়ে? এই যে বিক্রয় মূল্যের যে মান 113, এটা দিয়ে গুণ দিবেন। তাহলে বিক্রয় মূল্যের মান বের হয়ে চলে আসবে। ঠিক আছে? 13 দুগুণ 26, 2000। 113 দুগুণে কত? 2,26,000। এই যে উত্তর। ভাইয়া এই প্রশ্নে যদি আপনাকে বলতো ক্রয় মূল্য কত, তাহলে আপনি কি করতেন? 26,000 সমান 13। তাহলে আমরা 26,000 কে ভাগ দিতাম কত দিয়ে? 13 দিয়ে। দিয়েছি না? গুণ দিতাম কি দিয়ে? এবার বলেছে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্যের মান হচ্ছে 100, তখন আমি গুণ দিতাম 100 দিয়ে। ঘটনা ক্লিয়ার? তাহলে 13 দুগুণে 26, 2000 কত? 2 লাখ টাকা। বোঝাতে পেরেছি সবাইকে? সবাইকে বোঝাতে পেরেছি না পারিনি? বলেন। আমরা কি বুঝছি? এই রুলসটা কি আমরা সবাই বুঝতে পেরেছি না পারিনি? একটু কষ্ট করে বলি, পরে যাই। দেখেন কতগুলো প্রশ্ন আসে এখান থেকে। একটি পণ্যের একক প্রতি ব্যয় কত টাকা? 5,000 টাকা। কোম্পানি যদি বিক্রয় মূল্যের 20% মুনাফা করতে চায়, তবে প্রতি এককের বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্যের 20% মুনাফা, তাহলে বিক্রয় মূল্যের 20% মুনাফা করব, তাহলে পার্সেন্টেজটা কার উপরে দেওয়া আছে? বিক্রয় মূল্যের উপরে। 100। মুনাফা কত? 20। তাহলে আমরা কি করব? একটি পণ্যের একক প্রতি ব্যয় বলেছে, তাহলে ব্যয় কত? ক্রয় মূল্য, ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, উৎপাদন ব্যয় একই কথা। তাহলে ব্যয় বের করতে হলে কি করব? বিক্রয় থেকে মুনাফাকে মাইনাস করে দিব। তাহলে সেটা কত? 80 না? এবার দেখেন এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসের টাকা প্রশ্নে দেয়া আছে। ব্যয়ের টাকা দেয়া আছে 5,000, তাহলে ব্যয়ের পাশে বসান 5,000। বসাইছেন না? এবার আমি কি করব? 5,000 কে
ব্যয়কে তার ব্যয়ের মান দিয়ে ভাগ করব, গুণ দিব কি দিয়ে? এই গুণ দিব কি দিয়ে? কমেন্ট করেন। প্রশ্নে বলেছে বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্যের মান কত? 100। 100 দিয়ে গুণ লাগাবো, শেষ কাজ। ঠিক আছে, তাহলে এটা করলে কত হবে? এটা কাটলাম, 6 8 48 2, তার মানে 62,250 হবে। হ্যাঁ, এটা উত্তর হবে। করে দেখেন ক্যালকুলেটর, এটা হবে উত্তর। বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? 25 নাম্বার প্রশ্ন কি আমরা সবাই ক্লিয়ার? একই রুলসে হচ্ছে না সব? কে বুঝিনি ভাইয়া? বলেন 25 নম্বরটা কে বুঝিনি আমরা? বলেন। এই টাইপের প্রশ্নগুলো কি বুঝতে কি সমস্যা হচ্ছে আপনাদের, না পারবেন? বলেন, সবাই একটু কমেন্ট করেন দেখি। সবাই একটু কমেন্ট করেন তো, আমরা বুঝতে পেরেছি কিনা ভাইয়া? সবাই একটু কমেন্ট করেন, বুঝতে পেরেছি কিনা? কখন প্লাস কখন মাইনাস করব ভাইরে? একটা কথা বারবার বলছি, আপনি যখন বিক্রয় বের করবেন, বিক্রয় বের করতে হলে যোগ করবেন, আর ব্যয় যখন বের করবেন, ব্যয় বের করতে মাইনাস করবেন। এখানে কি বিক্রয়ের টাকা দেয়া আছে, মুনাফা দেয়া আছে, তাহলে বের করতে হবে কাকে? ব্যয়কে। দেখেন মাইনাস করেছি। আগের প্রশ্নে দেখেন, আগের প্রশ্নে ক্রয় মূল্য মানে ব্যয়, ব্যয় দেয়া আছে, মুনাফা দেয়া আছে, বের করতে হবে বিক্রয় মূল্যকে। দেখেন মুনাফাকে প্লাস করেছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য বের করতে প্লাস, ব্যয় বের করতে মাইনাস। ওকে, সবই বলে দিই কিন্তু ধরতে পারেন না। পরে দেয় আবার একটা প্রশ্ন দেখেন, 10 ইউনিটের উৎপাদন ব্যয় 200 টাকা। যদি কোম্পানি বিক্রয় মূল্যের উপরে 20% মুনাফা আশা করে, বিক্রয় মূল্যের উপরে 20% মুনাফা, তাহলে বিক্রয় মূল্যের মান কত হবে? বিক্রয় মূল্যের 20% মুনাফা, তার মানে বিক্রয় মূল্য 100। মুনাফা তাহলে কত? মুনাফা হচ্ছে 20, তাই না? তাহলে দেখেন বিক্রয় মূল্যের মান দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, তাহলে আমাকে কি বের করতে হবে? ব্যয় বের করতে হবে। তাহলে ব্যয় বের করতে হলে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে সেটা কত? 80। ঠিক আছে, এবারে তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসের টাকা প্রশ্নে দেয়া আছে। কি দেয়া আছে? এই যে ব্যয়ের টাকা দেয়া আছে কত, এই ব্যয় সমান তাহলে কত? 200 হয়েছে। তাহলে এবার আপনার কাজ কি হবে? 200 কে 80 দিয়ে ভাগ করতে হবে, করেছেন। গুণ দিবেন কত বলেছে? বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্যের মান কত? 100, আপনি গুণ লাগাবেন 100 দিয়ে। ঠিক আছে, তাহলে আপনার হয়ে যাবে। তাহলে এটা করলে কত হয় দেখি তো? এই শূন্য কাটলাম, 4 দিয়ে যদি কাটি তাহলে 2 বার যাই, 4 দিয়ে যদি কাটি 5 বার যাই, 2 দিয়ে যদি 100 কে কাটি 50 বার যাই, তাহলে 250 টাকা, তাই না? 250 টাকা। এই 250 টাকা হচ্ছে 10 ইউনিটের, 10 ইউনিটের বিক্রয় মূল্য 250 টাকা। উত্তরে চেয়েছে প্রতি ইউনিটের কত, মানে একটির জন্য কত। তাহলে 10টার জন্য যদি 250 হয়, তাহলে একটির জন্য কত? 250 ভাগ 10 সমান কত? 25 টাকা। একটির জন্য কত? একটির জন্য বিক্রয় মূল্য 25 টাকা। তাহলে উত্তর হচ্ছে এই যে 25 টাকা। বোঝা যাচ্ছে? পারবো, ভেরি গুড, থ্যাংক ইউ। এটা যদি আপনি শিখে নিতে পারেন আজকে আল্লাহ বিসমিল্লাহ করে, এটা বাসায় পিডিএফটা সলভ করে ঘুমাবেন। যাদের টার্গেট এইচএসসি তে ভালো করা, যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়া, যাদের স্বপ্ন, তারা আজকে রাতে এটা সলভ করে, যে প্রশ্নগুলো আমি করাইলাম আজকে রাত্রে 2 বার করে সলভ করে ঘুমাবেন। তাহলে দেখবেন জীবনে ভুলবেন না, বস হয়ে যাবেন পার্সেন্টেজের। দেখেন কত প্রশ্ন আসছে এখান থেকে, কত প্রশ্ন দেখেন। 15টি চেয়ারের উৎপাদন ব্যয় 18,000 টাকা। যদি কোম্পানির বিক্রয় মূল্যের উপরে 20% মুনাফা করতে চাই, প্রতি চেয়ারের বিক্রয় মূল্য কত? এটা আপনারা সলভ করেন তো, অ্যান্সার ইট। এটা অ্যান্সার করে আপনারা জানান সবাই, এটা আপনারা অ্যান্সার করে সবাই জানান। ক্যালকুলেটর ইউজ করেন, করে অ্যান্সার করেন, অ্যান্সার করে জানান। সময় হচ্ছে 1 মিনিট। এটা আপনারা অ্যান্সার করে জানান, ঠিক আছে? এটা আপনারা অ্যান্সার করে জানান যে এটার উত্তর কত হবে। ঠিক আছে, এটা আপনারা উত্তর করে জানান তো এটার উত্তর কত হবে ভাইয়া। এটা আপনাদের কাছ থেকে আমি দেখতে চাই যে এই প্রশ্নের উত্তর কত হবে, বলেন। এটার উত্তর কত হবে এটা আপনারা বলেন, এটা আপনাদের থেকে আমি দেখতে চাই। এই যে আমি টাইমার সেট করি, দাঁড়ান, এটা আপনাদের থেকে আমি দেখতে চাই। হ্যাঁ, টাইমার সরে না কেন? হ্যাঁ, এই যে টাইমার সেট করে দিলাম, নেন উত্তর করেন। এটা আপনাদের থেকে দেখতে চাই যে টাইমার কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি।
40 সেকেন্ড সময় পাবেন। হ্যাঁ, 20 সেকেন্ড পরে শুরু করেছি, মানে এখানে 40 সেকেন্ড সময়ের মধ্যে আপনাকে উত্তর করতে হবে। দেখি 20 সেকেন্ড শেষ। দেখি উত্তর করেন। মাহফুজা বলছে 1500, অপশনে আছে 1500। একজন বলেছে 1500, একজনের উত্তর পেয়েছি। 1500, 1500, ভেরি গুড। টাইমের আগে উত্তর করে ফেলছে মনে হচ্ছে। আচ্ছা 1500। আচ্ছা, এই টাইম আপ, শেষ। 40 সেকেন্ড সময় আমাদের শেষ। তাহলে 1500, অনেকে উত্তর করেছে 1500। আচ্ছা, তাহলে আমরা একটু করে দেখি যে উত্তরটা কত হয়। বিক্রয় মূল্যের উপরে 20%, তাহলে বিক্রয় মূল্য কত আপনারা এখন সংক্ষেপে লিখবেন। এত বড় লেখার তো দরকার নাই, আপনার যখন হয়ে যাবে না, জিনিসটা মাথার মধ্যে ঢুকে যাবে, তখন পরীক্ষার হলে কি এত বড় করে লেখার দরকার আছে? শেখার সময় বড় করে শিখবো, অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা সংক্ষেপে লিখবো। বিক্রয় মূল্য মানে বি, না লিখলেও হবে। সেটা কত? 100। মুনাফা কত ভাইয়া? 20%। তাহলে আমার ব্যয় কত হবে বলেন? ব্যয় হবে 80, তাই না? টাকা কি দেয়া আছে? ব্যয়ের টাকা দেয়া আছে। ব্যয় কত? 1800। 80 সমান কত? 1800, তাই না? তাহলে আমরা 1800 কে ভাগ দিব কি দিয়ে? 1800 কে ভাগ দিব 80 দিয়ে। দিয়েছি না? গুণ লাগাবো কি দিয়ে আমি ভাইয়া বলেন তো? সরি, 18,000, তাই না? 18,000 গুণ লাগাবো আমি কি দিয়ে? প্রশ্নে বলেছে বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্যের মান হচ্ছে 100, তাহলে 100 দিয়ে গুণ লাগাবো আমি। তাহলে এটা করে কত হয়? এটা করে কত হয়? এখানে যদি আমরা 4 দিয়ে 20 দিয়ে কাটি, তাহলে এখানে 4 বার যাই, এখানে 5 বার যাই। ঠিক আছে? 4 দিয়ে 180 কে কাটা যায়? হ্যাঁ, 4 4 16 2 যাই তো। কতবার যায়? 4 দিয়ে 180 কে কাটলে কয়বার যায়? 45 বার যায়, তাই না? কয়বার যায়? 45 বার যায়। 4 4 16, 4 5 20, হ্যাঁ 45 বার যায়। আর শূন্য আছে 2টা, তাহলে এখানে কত হইল? 0 0, 5 5 25 5, হাতে থাকে কত? 2। 20 আর 2 22, এটা কত হলো? 22,500। এই 22,500 বিক্রয় মূল্য কতটি চেয়ারের? 15টি চেয়ারের। তাহলে একটির কত? তাহলে 22,500 কে ভাগ দিব কত দিয়ে? 15 দিয়ে। তাহলে যা হবে সেটাই উত্তর আমাদের। ঠিক আছে? তাহলে 22,500 কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? ক্যালকুলেটর বের করাই লাগলো না অবশেষে। ক্যালকুলেটর কই? টুলস, ম্যাথের ভেতরে আছে ক্যালকুলেটর। ফাংশনের তো শেষ নাই, তাই না? 22,500 ভাগ 15, 1500 টাকা। কত? 1500 টাকা। কত আসে? 1500 টাকা আসে না ভাইয়া? তাহলে পেরেছেন কে কে? আমরা একটু দেখি তো। পারবো, পারবো করে দেখাইতে হবে, পারবো ভাইয়া। তাহলে এই জিনিসগুলো কি সহজ হলো আমাদের? এগুলো কি আমরা এখন উত্তর করতে পারবো? এটা করছি না, এটা করছি না, এটা হোমওয়ার্ক, বাসায় প্র্যাকটিস দিবেন, এটা হোমওয়ার্ক। আর করছি না এগুলো। এই প্রশ্নগুলো এর আগে, আজকে ক্লাস করার আগে কার কার সমস্যা হতো, আর আজকে আমরা কে কে শিখলাম, এমন কেউ আছি যে আজকে আমরা নতুন করে শিখলাম এই প্রশ্নগুলো? জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে কর্মচারীকে কোন ভাতা দেয়া হয়? ওই যে পণ্যের দাম যখন বেড়ে যায়, জীবনযাত্রার ব্যয় যখন বেড়ে যায়, তখন যে ভাতা দেয়া হয় তার নাম মহার্ঘ ভাতা, বা এটাকে আমরা মুদ্রাস্ফীতি ভাতাও বলি। ঠিক আছে? মুদ্রাস্ফীতি ভাতাও বলে থাকি। হ্যাঁ, ওকে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে এই সিচুয়েশনকে মুদ্রাস্ফীতি বলা হয়। কি বলা হয়? মুদ্রাস্ফীতি বলা হয়। তাহলে মুদ্রাস্ফীতির সময় অথবা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে অথবা পণ্যের দাম বৃদ্ধি পেতে থাকলে তার সাথে সঙ্গতি বিধানের জন্য কর্মচারীকে যে ভাতা দেওয়া হয় তার নাম মুদ্রাস্ফীতি ভাতা, মহার্ঘ ভাতা বলা হয়ে থাকে। ওকে, পরে যাই দেখি আমাকে কি বলেছে। একটা উদ্দীপক দিয়েছে। আজকে নতুন কে কে শিখলেন? পার্সেন্টেজের ম্যাথগুলো কি আজকে নতুন? বলে স্যার আগে দেখিও নাই। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। আজকে পারবেন তো? আজকে পারবেন তো? যদি পারেন তাহলে মনে করবেন যে আপনার শেখা সার্থক। স্বাভাবিক মজুরির মোট পরিমাণ কত? স্বাভাবিক মজুরির পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখি আমরা কি বলেছে। 40 জন শ্রমিক কর্মরত আছে। ডিসেম্বর মাস কারখানা 64 ঘন্টা কাজ হয়। স্বাভাবিক কর্মঘন্টা 48 ঘন্টা। স্বাভাবিক মজুরির হার 10 টাকা। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে স্বাভাবিক মজুরি কত। স্বাভাবিক মজুরি কত সেটা জিজ্ঞাসা করেছে, ভালো করে বুঝবেন। মোট স্বাভাবিক মজুরি কত সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা দেখি তো, স্বাভাবিক কর্মঘন্টা কত? 48 ঘন্টা। যেহেতু স্বাভাবিক মজুরি বের করতে বলেছে, স্বাভাবিক কর্মঘন্টা লাগবে 48 গুণন এই যে স্বাভাবিক মজুরির হার কত? 10 টাকা। 10 দিয়ে গুণ দিলাম, গুণন
মোট বলেছে না, শ্রমিক কতজন ছিল আমার, 40 জন ছিল। এটা করে যা হবে সেটাই উত্তর আমার। ঠিক আছে, তাহলে 480 গুণন 40। ওকে, 4 8 32 2, হাতে থাকে কত 2, 3 4 12 আর 2 কত, 12 আর 2 14, আর 0 2টা, অর্থাৎ 14,200 টাকা। কত হবে, 14,200। 7 চ্যাপ্টারে প্রবলেম ছিল, এখন পারি। ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে কোর্সে ভর্তি হয়ে লাভ হয়েছে না। 14,200 উত্তর আমাদের। উত্তর কত, 14,200। ভুল করলাম নাকি ক্যালকুলেশনে? হ্যাঁ ভুল করেছি তো, দাঁড়ান। 480, ক্যালকুলেশনে ভুল করলাম। 4 8 32 2, হ্যাঁ 4 4 16 আর 2 কত, 16 আর 3 19, ভুল করেছি দেখছেন। 4 8 32 2, হাতে থাকে কত 3, 4 4 16 আর 3 19, তাই না, আর 2টা শূন্য, 19,200। 19,200 উত্তর হবে কত, 19,200। এই যে উত্তর। ক্লিয়ার? তাহলে স্বাভাবিক মজুরির পরিমাণ কত, 19,200। ওকে, পরে যাই আমরা। ওভারটাইম মজুরির পরিমাণ কত জানতে যাচ্ছে। ওভারটাইম মজুরি, তাহলে আমরা একটু পড়ি। দেখেন, ওভারটাইম মজুরি বলেছে না, তাহলে ওভারটাইম মজুরি আমরা নির্ণয় করি। দেখেন, কল কেটে দিলেও কল দেয়, মানুষের অবস্থা দেখি। তাহলে ওভারটাইম মজুরি কত, দেখেন, কারখানার স্বাভাবিক কাজ করতে হয় কত, স্বাভাবিক কাজ করতে হয় 48 ঘন্টা, কিন্তু ওই মাসে কারখানা চালু ছিল কত, 64 ঘন্টা। তাহলে 64 থেকে 48কে বাদ দিয়ে দিই, অতিরিক্ত কত ঘন্টা কাজ হয়েছে, সেটাই ওভারটাইম। তাহলে ওভারটাইম ঘন্টা কত, 12 আর 4 16 ঘন্টা, তাই না ভাইয়া? এই 16 ঘন্টা কি, 16 ঘন্টা হচ্ছে ওভারটাইম ঘন্টা। তাহলে ওভারটাইম মজুরি নির্ণয় করতে কত ঘন্টা ওভারটাইম কাজ করেছে, 16 ঘন্টা, গুণন কতজন কর্ম, আচ্ছা 16 ঘন্টা, তাই না? 1 ঘন্টা কাজ করলে স্বাভাবিক মজুরি কত, 10 টাকা। আর ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির কয় গুণ, 1.5 গুণ। তাহলে 1 ঘন্টা কাজ করলে আমি পাই কত, 10 টাকা স্বাভাবিক মজুরি। এটার কয় গুণ, 1.5 গুণ হচ্ছে ওভারটাইম। তাহলে 1.5 গুণ মানে কি 1.5। তাহলে ওভারটাইম মজুরি কত, 15 টাকা করে, তাই না? ওভারটাইম মজুরি 15 টাকা করে। তাহলে 16 ঘন্টা 15 টাকা করে, গুণন আমার কতজন শ্রমিক আছে, 40 জন, তাহলে গুণ দিব 40 দিয়ে, তাহলে উত্তর বের হয়ে চলে আসবে। আমি কি বোঝাতে পেরেছি এটা ভাইয়া? আমি কি এটা বোঝাতে পেরেছি আপনাদেরকে? একটু কষ্ট করে বলেন তো ভাইয়ারা। দেখেন, আমার ওভারটাইম মজুরি বের করতে বলেছে না, তাই আমি ওভারটাইম ঘন্টা বের করলাম। 64 ঘন্টা কাজ হয়েছে, স্বাভাবিক ঘন্টা হচ্ছে 48, মানে 48 ঘন্টা করতেই হবে। এর বেশি যতটুকু কাজ করবেন সেটাই ওভারটাইম। তাহলে 64 থেকে 48 বাদ দিলাম, 16 ঘন্টা বেশি কাজ করেছে, এটা ওভারটাইম। তাহলে এই যে দেখেন 16 লিখলাম, লিখেছি। ওভারটাইম মজুরি কি বলেছে, স্বাভাবিক মজুরি 1.5 গুণ। তো স্বাভাবিক মজুরি আছে 10 টাকা, তাহলে তার 1.5 গুণ করলে ওভারটাইম কত হবে, 15 টাকা। 15 দিয়ে গুণ করলাম। কর্মচারী আমার কতজন, 40 জন, তাই 40 দিয়ে গুণ করলাম। তাহলে এটা করি, 16 গুণন 15 গুণন 40 কত হয়, 9,600 টাকা। কত, 9,600 টাকা। তাহলে আমার ওভারটাইম কত, 9,600 টাকা। ঠিক আছে। 2x কেন সবসময় 2x হয়, 1.5 গুণ বলেছে, আপনি 2x দিয়ে অঙ্ক করলে হবে। কত, 9,600 টাকা আছে না, এই যে 9,600 টাকা। আচ্ছা, এবার আসি, শ্রমিকের পারিশ্রমিককে কি বলে, শ্রমিক, শ্রমিকের পারিশ্রমিককে বলে মজুরি, আর বেতন বলে কাকে বলেন তো, কর্মী। হ্যাঁ, কর্মীর পারিশ্রমিক, কর্মীর পারিশ্রমিককে বলে বেতন। ঠিক আছে, কর্মী, আপনার প্রতিষ্ঠানের কর্মীর যে পারিশ্রমিক সেটা বেতন, আর শ্রমিকের পারিশ্রমিক হচ্ছে মজুরি, এটাই পার্থক্য। পরে যাই, দৈনিক কত ঘন্টা কাজ করলে একজন শ্রমিক ওভারটাইম পাবে, মজুরি পাবে? ধরেন স্বাভাবিক কর্মঘন্টা কত জানেন? স্বাভাবিক কর্মঘন্টা হচ্ছে বাংলাদেশের নিয়ম অনুযায়ী স্বাভাবিক কর্মঘন্টা হচ্ছে 8 ঘন্টা। এটা আপনাকে কাজ করতেই হবে। এখন এই 8 ঘন্টার বেশি যদি আপনি কাজ করেন তাহলে ওভারটাইম পাবেন। 8 ঘন্টার বেশি যদি কাজ করেন তাহলে ওভারটাইম পাবেন। তাহলে অপশনে দেখেন তো, 8 ঘন্টার বেশি কি এটা, 8 ঘন্টার বেশি কি এটা, 8 ঘন্টার বেশি কি এটা, এটা হচ্ছে 8 ঘন্টার বেশি 9 ঘন্টা। তাহলে উত্তর হবে 9 ঘন্টা। আমি কি বোঝাতে পেরেছি? স্বাভাবিক কর্মঘন্টা হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা পর্যন্ত কাজ করলে কোনো ওভারটাইম পাবেন না। 8 ঘন্টার বেশি কাজ করলে ওভারটাইম পাবেন। অপশনে 8 ঘন্টার বেশি একটাই আছে,
9 ঘন্টা। তো এটাই বলছে ওভারটাইম মজুরি পাবে 9 ঘন্টা কাজ করলে। ডান। এবার আসি, জনাব আইমানের মজুরি ছিল 1000 টাকা, মহার্ঘ ভাতা 8%, বাসস্থান ভাতা 10%, মোট উপার্জন কত? তাহলে মোট উপার্জন কি করে বের করে? মূল মজুরি 1000 টাকা, এর উপরে আমরা যোগ করব কি মহার্ঘ ভাতা 8%, তাহলে 1 লাখ টাকার 8% কত টাকা হয়? 80 টাকা হয়, তাই না ভাইয়া? আর বাসস্থান ভাতা 10%, বাসস্থান ভাতা 10% মানে কত বলেন? 1000 টাকা 10% হচ্ছে 100 টাকা, তাহলে কত হবে? 1180 টাকা। এটাই হচ্ছে কি মোট উপার্জন। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? একটু বলি, কোনটা বুঝেননি? বুঝেননি কত নম্বর বুঝেননি সেটা বলেন। আজেরা বুঝিনি বললে হবে? করাচ্ছি 34। কোনটা বুঝেননি ভাই? কোনটা বুঝেননি? এটা কি ক্লিয়ার? দেখেন, বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী সাপ্তাহিক নির্ধারিত কার্য সময় কত? সাপ্তাহিক নির্ধারিত কার্য সময় হচ্ছে 48 ঘন্টা। এটা হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, এর বেশি কাজ করলে ওভারটাইম পাবেন। তাহলে আমরা কি শিখলাম বলেন তো? দৈনিক দৈনিক কর্মঘন্টা কত? দৈনিক স্বাভাবিক কর্মঘন্টা কত বলেন? দৈনিক স্বাভাবিক কর্মঘন্টা হচ্ছে 8 ঘন্টা, তাই না? আর সাপ্তাহিক যদি আমরা বলি, তাহলে সাপ্তাহিক কর্মঘন্টা কত? স্বাভাবিক কর্মঘন্টা হচ্ছে 48 ঘন্টা। তার মানে দৈনিক 8 ঘন্টার বেশি যখন আপনি কাজ করবেন তখন তাকে আমরা কি বলবো? ওভার টাইম বলবো। আর সাপ্তাহিক যখন আপনি 48 ঘন্টার বেশি কাজ করবেন তখন সেটাকে আমরা কি বলবো? ওভার টাইম বলবো। ওকে, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ওকে, পরে যাই। শেষ হচ্ছে না কেন? একজন কর্মচারী এপ্রিলে, তাই না, একজন কর্মচারী এপ্রিল মাসের মূল বেতন এত টাকা, বিনা বেতনে ছুটি ভোগ করেন 10 দিন, ছুটি ভোগ বাবদ কত টাকা কর্তন করতে হবে? তাহলে বিনা বেতনে ছুটি ভোগ সিকিউ এর সময় আসছিল, মনে আছে? কোন মাস দেখেন তো? এটা এপ্রিল মাস। এপ্রিল মাস হচ্ছে 30 দিনে। তাহলে 9000 টাকাকে ভাগ দিব কত দিয়ে? 30 দিয়ে, ঠিক আছে? বিনা বেতনে ছুটি ভোগ করেছেন কয়দিন? 10 দিন। তাহলে গুণ দিব আমি কত দিয়ে? 10 দিয়ে। তাহলে এই শূন্য কাটেন, কেটেছেন? 3 দিয়ে 9 কে কাটলে 3 বার যায়। আর শূন্য আছে কয়টা? শূন্য আছে 3টা। তার মানে বিনা বেতনে ছুটি ভোগের পরিমাণ কত? 3000 টাকা। এই যে উত্তর, 3000 টাকা। ঠিক আছে, কি করে বের করব? এপ্রিল মাসের বেতন 9000 টাকা, তাহলে 9000 টাকাকে ভাগ দিব আমি কত দিয়ে? এপ্রিল মাস কত দিনে হয়? 30 দিনে হয়, সেজন্য 30 দিন দিয়ে ভাগ দিব। গুণ দিব কত দিয়ে? যেহেতু বলেছে বিনা বেতনে ছুটি ভোগে কত কর্তন হবে, তাহলে বিনা বেতনে ছুটি ভোগ করেছে কয়দিন? 10 দিন। গুণ দিব আমি 10 দিয়ে। তাহলে আমার উত্তর ডান। ক্লিয়ার সবাই? ওকে, দেন আমাদের আজকের মতো ক্লাস শেষ হইলো। পিডিএফটা দিয়ে দিব, সুন্দর করে A to Z সলভ করবেন। সামনের সপ্তাহে আমরা চ্যাপ্টার 8 শুরু করব, মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, লিফো ফিফো ভারযুক্ত গড় পদ্ধতি, যেটা অনেক সহজ একটা প্রশ্ন। আমরা খুব ইজিলি, খুব সহজে, দ্রুততম সময়ে উত্তর করতে পারবো এই চ্যাপ্টারের। ওকে ভাইয়া, তো আজকে এখানে আমরা শেষ করি। আল্লাহ হাফেজ। সবাই বাসায় ভালো মতো পড়াশোনা করেন।